Hi, good morning everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 9 এর লাভ ও ক্ষতি, প্রফিট এবং লসের অঙ্ক, যা অলরেডি আমরা কোশ্চেন নাম্বার 17 অবধি অলরেডি 17 দাগ অবধি করে নিয়েছি। আগের ভিডিওতে আছে, তোমরা দেখে নেবে সেখান থেকে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তা না হলে তোমরা ইউটিউবের চ্যানেলে গিয়ে মেক এ স্ট্রং ফাউন্ডেশন অফ দ্য স্টুডেন্টস লিখে সার্চিং বার থেকে সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ভিডিও পেয়ে যেতে পারো। ওকে, তো 18 নম্বর অঙ্কটা বলছে যে করিম মোহনকে 4,860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হয়। মোহন করিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়। মোহনের শতকরা লাভ কত? তো অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক। বুঝতে হবে তিনজন নাম আছে, প্রথম হচ্ছে করিম, মোহন, আর একজন হচ্ছে রহিম। তাহলে আমি যদি অঙ্কটাকে আরও ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি যে কী হবে, তাহলে এই প্রথম তাহলে লিখতেছি করিম। প্রথম মোবাইলটা ছিল করিমের কাছে, তাহলে এখানে নিল করিম। করিমের কাছ থেকে কোথায় চলে গেছে না, করিমের কাছ থেকে চলে গেছে মোহনের কাছে। মোহনের কাছ থেকে কোথায় গেছে মোবাইলটা না, মোহনের কাছ থেকে মোবাইলটা গেছে রহিমের কাছে। তো এখানে প্রসেসটা কি বলেছে, শর্তগুলো ভালো করে বুঝতে হবে। বলছে করিম মোহনকে 4,860 টাকা একটি মোবাইল ফোন বিক্রি করে, মানে করিম বিক্রি করছে মোহনকে। তাহলে করিমের এখানে দুটো জিনিস হবে। কি দুটো জিনিস হবে না, একটা হবে ক্রয় মূল্য আর একটা হবে বিক্রয় মূল্য। আবার মোহনেরও ঠিক একইভাবে দুটো হবে, একটা হবে ক্রয় মূল্য, একটা হবে বিক্রয় মূল্য। আবার রহিমেরও দুটো হবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। কিন্তু বিক্রয় করছে কিনা আমরা জানি না, তো ক্রয় মূল্য অবধি দিয়েছে, তা ক্রয় মূল্যটা শুধু লিখলাম। তাহলে করিমের বিক্রয় মূল্য যা হবে মোহনের ক্রয় মূল্য কিন্তু তাই হবে। তার মানে করিমের বিক্রয় মূল্য ইকুয়াল টু মোহনের ক্রয় মূল্য। একইভাবে মোহনের বিক্রয় মূল্য যা হবে রহিমের কিন্তু ক্রয় মূল্যটা একই হবে। বেশ, এবার কি বলছে না, করিম মোহনকে 4,860 টাকায় মোবাইল ফোন বিক্রি করায়। তাহলে করিমের বিক্রয় মূল্য দিয়ে দিচ্ছে কত, 4,860 টাকা। তার মানে করিমের বিক্রয় মূল্য 4,860 টাকা, মানে মোহনের ক্রয় মূল্য কিন্তু এইটাই হবে 4,860 টাকা। এবারে বলছে বিক্রি করার 19% ক্ষতি হয়েছে। তার মানে এইখানে কত ক্ষতি হচ্ছে না, 19% ক্ষতি। তার মানে এখানে ক্রয় মূল্যটা কিন্তু আমরা জানি না, এখানে করিমের ক্রয় মূল্য দেওয়া নেই, কিন্তু 19% ক্ষতি হয়ে গেছে। কিসে না, যেহেতু বিক্রি করেছে 4,860 টাকায়। এবারে বলছে মোহন রহিমকে যে দামে বিক্রি করেছে, মানে মোহনে তার মানে রহিমকে বিক্রি করেছে। কি দামে বিক্রি করেছে বিক্রয় মূল্যটা কিন্তু দেওয়া নেই, কিন্তু বলছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম রহিমকে বিক্রি করলে বা করিম মোহনকে, মানে তার মানে মোহনের যে বিক্রয় মূল্য মানে করিমের যে ক্রয় মূল্য হবে এইটা দেওয়া নেই এখানে। তো এই বিক্রয় মূল্যটা যদি মানে এখানে যে বিক্রয় মূল্য যদি মনে করি এটা যদি বিক্রয় মূল্য এ হয়, তাহলে এই বিক্রয় মূল্য যদি করিমের হতো এ, কি বলছে মানে মোহন যে দামে বিক্রি করেছে রহিমকে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে 17% লাভ হতো। এখানে বুঝতে হবে কিন্তু ব্যাপারটা। তার মানে করিম একটা টাকা দিয়ে মোহনকে বিক্রি করেছে, সেই টাকাটা দিয়ে দিয়েছে। আবার মোহন আবার একটা টাকা দিয়ে বিক্রি করেছে। তো এই বিক্রয় মূল্য যদি করিমের হতো তাহলে তার 17% লাভ হতো। এখন যেটা বিক্রি করছে তাতে 19% ক্ষতি হয়েছে, কিন্তু মোহনের যে বিক্রয় মূল্য সেই বিক্রয় মূল্য যদি করিমের হতো তাহলে 17% লাভ হতো। এখন বলছি যে মোহনের শতকরা লাভ কত, মানে মোহনে যেখানে বিক্রি করেছে তার লাভ পার্সেন্টেজ লাভ চেয়েছে, তার কত লাভ আছে শতকরা। তাহলে তো এখানে আমরা ধরে নেব যে করিমের ক্রয় মূল্য সমান এক্স টাকা। তাও এক্স টাকা থেকে যদি বের করি তাহলে আমরা যে 90% লস হয়েছে এখানে যে বিক্রয় করেছে, তাহলে এখান থেকে আমরা একটা এক্সের মান পেয়ে যাব, তারপরে ক্রয় মূল্য পেয়ে যাব। ক্রয় মূল্য পেয়ে গেলে এবার এর বিক্রয় মূল্য কত না, এর বিক্রয় মূল্য কত টাকা হবে না 70% লাভে, তাহলে এক্সের উপরে 70% লাভ বের করবো, তাহলে এর বিক্রয় মূল্য পেয়ে যাবো। তাহলে মোহনের ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটো পেয়ে গেলাম।
মোহনের ক্রয় মূল্য বিক্রয় মূল্য পেয়ে গেলে সেখান থেকে লাভ পেয়ে যাব, সেই লাভ থেকে আমরা শতকরা লাভ পেতে পারবো। বেশ, মনে করি তাহলে কী লিখব আমরা না, মনে করি করিমের ক্রয় মূল্য ইজুকাল টু এক্স টাকা। করিমের বিক্রয় মূল্য এখানে দিয়ে দিয়েছে, করিমের বিক্রয় মূল্য ইজুকাল টু 4860 টাকা। আর লাভ না ক্ষতি দিয়েছে, আর ক্ষতি দিয়ে দিয়েছে, ক্ষতি সমান 19%। তার মানে তো আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট 100 টাকা থেকে, যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে ক্ষতি 19 টাকা, তাহলে ক্ষতি যদি 19 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে না 100 থেকে 19 বাদ দেবো। আমরা এইভাবে করতে পারি, তা নাহলে আমরা আরেকটা যে মেথড যেটা প্রথম থেকে শিখে আসছি, করে আসছি, সেভাবে যদি করি তাহলে কি না 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় 19 টাকা। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি কত হবে 19/100 টাকা। আর ক্রয় মূল্য আমরা ধরেছি x টাকা, x টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হবে 19 × x/100 টাকা। তাহলে এটা যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? অতএব বিক্রয় মূল্য ইজুকাল টু, না ক্রয় মূল্য ছিল x টাকা, ক্ষতি হয়ে গেছে 19x/100 টাকা ইজুকাল টু, তাহলে এটা কত হবে 81x/100 টাকা। তাহলে 81x/100 টাকা এটা বিক্রয় মূল্য, কিন্তু বিক্রয় মূল্য দিয়েছে এইটা, যেহেতু বিক্রয় মূল্য ইজুকাল টু 4860 টাকা, অতএব শর্তানুসারে পাই, তাহলে শর্তানুসারে আমরা কি পাই না, শর্তানুসারে পাই এই যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য দুটো সমান হবে। তাহলে 81x/100 ইজুকাল টু 4860। তাহলে যদি আমরা এক্স কোনাকুনি গুণ করি, এটা কিছু নেই মানে নিচে গেছে, তাহলে 81x × 1 দ্যাট ইজ এটা, ঠিক আছে। তাহলে আমি যদি ডাইরেক্ট বের করি এক্স সমান, তাহলে এক্স সমান কত হবে না 100 গুণিতক 4860 ডিভাইডেড বাই 81 ইজুকাল টু, এবার এটা কাটাকুটি আমরা করব, কাটাকুটি করলে কত হবে, তো তোমরা এটা কাটবে, এটা কাটলে হয়ে যাবে 6 দিয়ে, 6 × 6 = 648, তার মানে 6000 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত, এই ক্রয় মূল্য কত বলুন, এক্স এর মান 6000, আমরা এক্সটা কি ধরছিলাম ক্রয় মূল্য, তাহলে করিমের মানে প্রথম যে লোকটা ছিল করিমের ক্রয় মূল্য পেলাম 6000। তো তোমরা এইভাবে যদি না করে কেউ এইভাবে করতে পারো কি, যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে না 100 - 19 = 81 টাকা, কেন যেহেতু 19 টাকা লস ক্ষতি, তাহলে 81 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে 1 টাকা হলে কত হবে 100/81, আর 4860 টাকা হলে 100 × 4860 ডিভাইডেড বাই 81 60 = 6000 টাকা। তো এরকম করে হলে একটা ঐকিগ্রামে হয়ে যাচ্ছে, এরকম করে করলে ঐকিগ্রামের পরে আবার যোগ বিয়োগ গুণ ভাগ করে শর্তানুসারে করতে, এটা লম্বা, কিন্তু লম্বা প্রসেস হলেও আমাকে বুঝতে হবে যে কোন প্রসেসটা সহজ পদ্ধতি, যাতে আমি কখনো অঙ্কটা ভুল না করি। ওকে, তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম 60,000 টাকা। তো ক্রয় মূল্য যদি 60,000 টাকা হয়, তাহলে এইবারে কি না করিমের, এই করিম না, এবারে কে বিক্রি করছে না মোহন বিক্রি করছে কাকে না রহিমকে। মোহনের বিক্রয় মূল্য যদি করিমের বিক্রয় মূল্য হতো, সেটাই বলেছে, করিমের বিক্রয় মূল্য হতো তবে করিম 17% লাভ করতো। এখানে সেটাই বলেছে তো, যে মোহন যে দামে বিক্রয় করছে রহিমকে, সেই দাম যদি করিম বিক্রি করতো তাহলে করিমের 17% লাভ হতো। এখানেই বলছে যে করিমের বিক্রয় মূল্য, মোহনের বিক্রয় মূল্য যদি করিমের বিক্রয় মূল্য হতো তবে করিম 17% লাভ হতো। তাহলে করিমের 17% লাভ সমান কত টাকা হয় বের করবো। অতএব 17% লাভ
17% লাভ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু 17/100 ইকুয়াল টু ক্রয় মূল্য 6,000 টাকা ইন্টু 17/100 সমান, তার মানে এই টাকাটা যেটা আমরা সেটা এটা তাহলে লাভ, 17% লাভ মানে এটা লাভ, তাহলে এইটা সমান এটা যদি গুণ 0,0,0,0 6 17 102 10, তার মানে এই টাকাটা লাভ, তাহলে 17% লাভ সমান এই টাকাটা। তাহলে অতএব 17% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল টু, তার বিক্রয় মূল্য কত না, যেটা ক্রয় মূল্য তার সঙ্গে আমার 1,000 লাভটা যোগ হবে, তাই ক্রয় মূল্য হচ্ছে 6,000 টাকা প্লাস 1020 টাকা সমান 7,020 টাকা। তাহলে এইটা যে বিক্রয় মূল্য, তো এই বিক্রয় মূল্যটা কে করতো, যদি করিম করতো তাহলে লাভ হতো, কিন্তু এই বিক্রয় মূল্যটা তো এই করিমের বিক্রয় মূল্য তো যদি করতে পারেনি করিম, কিন্তু এই বিক্রয় মূল্যটা করেছে কে, মোহন। অতএব মোহনের বিক্রয় মূল্য ইকুয়াল টু, মোহনের বিক্রয় মূল্য ইকুয়াল টু 7,020 টাকা। এটা এখানে তাই লেখা আছে যে মোহনের বিক্রয় মূল্য করিমের বিক্রয় মূল্য যদি একই হতো, তাহলে মোহনের বিক্রয় মূল্য এই টাকাটা, আর মোহনের অলরেডি মোহনের ক্রয় মূল্য আমরা জানি, মোহনের ক্রয় মূল্য ইকুয়াল টু 4,860 টাকা, যেটা প্রথমে সে কিনেছিল এত টাকা। অতএব মোহনের লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, কারণ লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 2,160 টাকা। তাহলে মোহন টাকা লাভ করেছে, তো কত মোহন কত টাকায় কিনেছিল, মোহন কিনেছিল এই টাকাটায়, তাহলে মোহনের লাভ কত, অতএব মোহনের ক্ষেত্রে 4,860 টাকায় লাভ হয় 2,160 টাকা, 1 টাকায় লাভ হয় 2,160/4,860 টাকা, আর 100 টাকায় লাভ হয় 2,160 ইন্টু 100 ডিভাইড বাই 4,860 ইকুয়াল টু 400/9 ইকুয়াল টু 44×4 টাকা। অতএব মোহনের লাভ এখানে চেয়েছে যে শতকরা লাভ কত, 44×4%। এটা গেল অ্যান্সার। না বুঝলে না, খুবই ইজি মেথডে করেছে অঙ্কটা। এর থেকেও সহজ মেথড আর এর থেকে সহজ মেথড আর কোনো দরকার নেই বা কিছু হবেও না, বরং আমরা এটাকে আর একটু ছোটো করতে পারতাম। আরও যত অঙ্ককে দেখবে যত ছোট করবে তত কিন্তু অঙ্ক ক্রিটিক্যাল হবে, তত কঠিন হবে, তত বুঝতে অসুবিধা হবে। কিন্তু যদি কেউ বুঝতে পারে তাহলে দ্যাট ইজ ওকে, ভেরি গুড, তাহলে তো কোনো ব্যাপারই না। ওকে, তাহলে 18 অঙ্কটা কিন্তু এইভাবে হবে। এবার চলে যাবো আমরা কোশ্চেন নাম্বার 19 বা 19-এর কোশ্চেন কী বলেছে। তোমাদের সবার কাছে বই আছে, তোমরা বই খুলে প্রশ্নটা পড়ো। ওখানে লেখা আছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে, একটি জামা 15% লাভে বিক্রি করে মোট 719.50 টাকা পেলেন। ভালো করে বুঝতে হবে, এটা এত পার্সেন্ট লাভে বিক্রি করছে, এত পার্সেন্ট লাভে বিক্রি করছে, মোট এই টাকাটা পেলেন মানে বিক্রয় করলেন, তার মানে মোট বিক্রয় মূল্য দেওয়া আছে 719.50 টাকা। যদি তিনি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরও এত টাকা বেশি পেতেন। তার মানে যেই টাকাটা আগে পেয়েছেন বিক্রয় মূল্য, আর এই দাম যদি দামটা আরও বাড়িয়ে বিক্রি করতেন তাহলে এই টাকাটা বেশি পেতেন, মানে আগে যে বিক্রয় মূল্য পেয়েছে তার থেকে এই টাকাটা আরও বেশি। তার মানে এখনের বিক্রয় মূল্য কত না, এখনের বিক্রয় মূল্য হচ্ছে আগের যে বিক্রয় মূল্য ছিল সেটার সঙ্গে এই বিক্রয় মূল্যটা যোগ হবে, যেটা বেশি টাকাটা যোগ হবে, তাহলে এখনের বিক্রয় মূল্য পেয়ে যাবো। এখনই বিক্রয় মূল্য পেয়ে গেলে তাহলে প্যান্ট ও জামার ক্রয় মূল্য পেয়ে যাবো। তার মানে এখানে কোনো ব্যাপার নয়, দুটো জিনিস দিয়ে দিয়েছে জামা আর প্যান্ট, দুটো থেকে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের করতে হবে। দুটো থেকে বিক্রয় মূল্য মোট দিয়ে দিয়েছে, তার মানে দুটো মোট বিক্রয় মূল্য বের করে যোগ করব, সেখানে দুটো সমীকরণ পাবো, দুটো সমীকরণ থেকে আমরা সমাধান বের করব। তাহলে কি লিখবো না, মনে করি ফিরোজ চাচার একটি প্যান্টের ক্রয় মূল্য ইকুয়াল টু X টাকা এবং জামার
ক্রয় মূল্য ইকুয়াল টু ওয়াই টাকা। বেশ, আমি জামার আর প্যান্টের ক্রয় মূল্যটা ধরে নিয়েছি এক্স টাকা ওয়াই টাকা। তা প্রথমে সে কী করছে না 20% লাভে প্যান্ট, তাহলে বিক্রয় মূল্য আমার চাই, কিন্তু মোট বিক্রয় মূল্য দিয়েছে প্যান্ট বিক্রি করেন 20% লাভে। তা 20% লাভে মানে তাহলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্যের থেকে বের করতে হবে। প্যান্ট বিক্রি করেন 20% লাভে, অতএব প্যান্টের লাভ ইজ ইকুয়াল টু 20/100 ইন্টু এক্স টাকা। তাহলে 20x/100 টাকা, এটা প্যান্টের লাভ। তারপরে অ্যাকচুয়ালি তোমরা এটাকে এইভাবে করতে পারো কি, আমি দেখিয়ে দিচ্ছি এখানে 100 টাকায় লাভ হয় 20 টাকা, 1 টাকায় লাভ হয় 20/100 টাকা, এক্স টাকা লাভ হয় 20/100 ইন্টু এক্স, তার মানে এটাই হচ্ছে কিন্তু 20x/100 টাকা। অতএব প্যান্টের বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু এক্সট্রা ক্রয় মূল্য প্লাস 20x/100 টাকা লাভ ইজ ইকুয়াল টু 120x/100 টাকা। এরা কি প্যান্টের বিক্রয় মূল্য। একইভাবে জামার বিক্রয় মূল্য কবে, একইভাবে জামা বিক্রি করেন 15% লাভে, অতএব জামার বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, তা জামার বিক্রয় মূল্য কত, জামার দাম কত ধরেছিলাম ওয়াই টাকা, তাহলে ওয়াই প্লাস 15x গুণিতক y/100। মানে আমি এটা শর্টে করে দিলাম, কারণ আগেরটা আমি যেহেতু লিখেছিলাম তো সেই জন্য এটাকে অতখানি করা দরকার, আমি ওই জন্য আমরা একইভাবে দেখিয়েছি, এটা একটু শর্টে হয়ে গেল। তাহলে ইজ ইকুয়াল টু কত হবে না 115y/100 টাকা। তাহলে 115y/100 টাকা বিক্রয় মূল্য। অতএব মোট বিক্রয় মূল্য, তাহলে মোট বিক্রয় মূল্য সমান কত না 120x/100 প্লাস 115y/100 ইজ ইকুয়াল টু 120x প্লাস 115y/100 টাকা। কিন্তু বই কী দিয়েছে, মোট বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে। যেহেতু মোট বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 719.50 টাকা, তাহলে কী হবে, দুটো সমান হবে। অতএব শর্তানুসারে 120x প্লাস 115y/100 ইজ ইকুয়াল টু 719.50। এটা শর্তানুসারে এটা হবে। তো এইটাই আমরা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এখান থেকে আমরা কি পেলাম না 1 নম্বর সমীকরণ পেলাম। বেশ, তাহলে যদি আমরা এটাকে সরল না করলেও সরল যদি করি তাহলে কত হবে, 120x প্লাস 115y ইজ ইকুয়াল 100 দিয়ে গুণ করলে 71950। তাহলে এটা 5 দিয়ে চলে যাবে, 5 দিয়ে 5 দোকানে 10, 24x প্লাস 23y ইজ ইকুয়াল টু 14390। তাহলে আমাদের এটা গেল 1 নম্বর সমীকরণ। বুঝলেন না, তাহলে আমরা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। এইবার আমরা 2 নম্বর সমীকরণ পাবো। কীভাবে পাবো না, যদি প্যান্টটি 25% লাভে এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তবে তার বিক্রয় মূল্য হতো কত টাকা বলছে না, আগে যত টাকা পেয়েছে তার থেকে 30.58 টাকা বেশি। তার মানে আগের টাকা আছে 719.50 প্লাস 30.50, এটা বেশি টাকা ইজ ইকুয়াল টু, যদি যোগ করি তাহলে কত হলো 0.00 টাকা 0. তাহলে 1.10 হাতে হলো 1, 4, 5, তার মানে পরেরটা হচ্ছে তাহলে 750 টাকা। বেশ, আমরা বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম। এবার আমরা লাভ থেকে বিক্রয় মূল্য বের করব। তাহলে কি লিখব, একটি প্যান্টের উপর
একটি প্যান্টের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, তাহলে প্যান্টের যে ক্রয় মূল্য ছিল এক্স, সেটার সঙ্গে কী হবে 25/100 ইন্টু এক্স, এটা যোগ হবে ইজ ইকুয়াল টু 125x/100 টাকা। আবার জামার উপর 20% লাভ হলে বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, তাহলে জামার দাম হচ্ছে ওয়াই টাকা, ওয়াই প্লাস 20/100 ওয়াই টাকা ইজ ইকুয়াল টু 120 ওয়াই/100 টাকা। তো এগুলো আমরা কেন সহজ করলে ছোটো করে দিলাম কেন, মানে এরপরে অঙ্ক আরও বড় বড় অঙ্ক আসবে, সেগুলোকে প্রত্যেককে যদি আমরা একই রকমে করতে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। অতএব মোট বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, তাহলে 125x/100 প্লাস 120 ওয়াই/100 টাকা, এটা মোট বিক্রয় মূল্য হয়ে গেল ইজ ইকুয়াল টু 125x প্লাস 120 ওয়াই/100 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য অলরেডি আমরা পেয়ে গেছি 750 টাকা। অতএব শর্তানুসারে পাই এই টাকাটা কত হবে, 125x প্লাস 120 ওয়াই/100 ইজ ইকুয়াল টু 750, বা 125x প্লাস 120 ওয়াই ইজ ইকুয়াল টু 75000 টাকা। তাহলে এখানেও যদি 5 দিয়ে আমরা কাটি তাহলে এটা কত হবে না, 5 দিয়ে যদি আমরা কাটি 0.25x প্লাস 24y ইজ ইকুয়াল টু 15000। এটা গেল আমাদের 2 নম্বর সমীকরণ। তো এইবারে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ থেকে তোমরা অলরেডি ক্লাস 7 থেকে শিখে এসছো দুটো সমীকরণ থেকে কী করে সমাধান করতে হয়। তো একইভাবে দেখো এরকম 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ আমাদের কী ছিল না, 1 নম্বর সমীকরণ কিন্তু ভুললে হবে না। 1 নম্বর সমীকরণ ছিল এটা যে 24x প্লাস 23y ইজ ইকুয়াল টু 14390, এটা ছিল 1 নম্বর সমীকরণ। তাহলে আমি যদি আগে এক্সটাকে কাটতে যাই তাহলে এখানে 25x এটা 24x, তাহলে কী করতে হবে না 1 নম্বর সমীকরণকে 25 দিয়ে গুণ করতে হবে, 2 নম্বর সমীকরণকে 24 দিয়ে গুণ করতে হবে। মানে এর এক্সের সহগ এই সমীকরণকে গুণ করব, আর এর মানে এই এক্সের সহগর দিয়ে ওই সমীকরণকে গুণ করব, তারপরে কী করব দুটো সমীকরণকে বিয়োগ করব, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি লিখব না 1 নম্বর সমীকরণকে 25 দ্বারা গুণ করে এবং 2 নম্বর সমীকরণকে 24 দ্বারা গুণ করে বিয়োগ করিয়া পাই, মানে গুণ করে বিয়োগ করব। তাহলে কিন্তু আমার একটা প্রথমে আমি ওয়াই এর মান পেয়ে যাব, তারপরে আমি আবার এক্স এর মানটা পেয়ে যাব। এইভাবেই কিন্তু হবে। অঙ্কটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তো বুঝতে হবে হলে প্লেস। তাহলে 1 নম্বর সমীকরণ যদি এটা 25কে 24 আমরা গুণ করি তাহলে কী হবে, আমি দেখো গুণ করছি না কিন্তু 24 ইন্টু 25x প্লাস 23 ইন্টু 25y-কে আমরা যদি গুণ করি, কারণ এটা কেন গুণ করছি না, কারণ এটাও কেটে যায় বলে, তাহলে এটা হবে 575y ইজ ইকুয়াল টু 359750। এখানে হবে 25 ইন্টু 24x, কেন আমি এটা 24 গুণ করছি, প্লাস 576 24 576 y ইজ ইকুয়াল টু 360000। এবারে বিয়োগ করতে হবে, তাহলে এটা বিয়োগ হয়ে গেল, এটাও বিয়োগ হবে, এটাও বিয়োগ হবে, এটা কেটে গেল। এটা কি আছে মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 250 বা ওয়াই সমান 250, ওয়াইয়ের মান 250, ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো, y is equal to 250 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ কত 24x প্লাস 23 y is equal to 14390, তাহলে 24x প্লাস 23 ইন্টু 250 is equal to 14390,
বা 24x ইকুয়াল টু 14390 মাইনাস, এবার এটা গুণ করবো 23কে 25 যদি আমরা গুণ করি তাহলে এটা হবে 5750 বা x ইকুয়াল টু এদের বিয়োগ করবো 10640 ডিভাইডেড বাই 24 ইকুয়াল টু এটা হয়ে যাবে 360। তাহলে x এর মানটা পেলাম 360, তাহলে x সমান 360 আর y সমান 250। আমরা কি ধরেছিলাম x এর মান, এটা একটা প্যান্টের দাম চেয়েছিলাম, প্যান্টের দাম ধরেছিলাম, আর একইভাবে এটা জামার দাম ধরেছিলাম, বা ক্রয় মূল্য, দাম মানে ক্রয় মূল্য। তাহলে প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে 360 টাকা এবং জামার ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা। তোমরা যদি উত্তর দেখো, উত্তর হলে ওইটাই লেখা আছে, হ্যাঁ প্যান্ট সমান 360 অ্যান্ড জামা 250 রুপিস। তো এইভাবে কিন্তু হবে, ঠিক আছে। বেশ, এইবারে একটা অঙ্ক করতে হচ্ছে, খুবই ইন্টারেস্টিং অঙ্ক, যেটা হচ্ছে 20, অঙ্কটা হচ্ছে 20। তো যাও, আমি এই অঙ্কগুলো যে করলাম একটু শর্টে করলাম, অ্যাকচুয়ালি শর্টে নয়, যত অঙ্ক যত মানে আরও যত তোমরা এর দিকে যাবে তত অঙ্ক আরও বড় থেকে বড়, অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক খুবই সহজ, কিন্তু বড় থেকে বড়োর দিকে যাবে, সেই জন্য অঙ্কটাকে এইভাবে করলাম। আর তা নাহলে আমি দেখিয়ে দিয়েছি যে তোমরা কীভাবে করবে। যদি এমনি যদি আলাদা করে করতে চাও তাহলে 25% লাভ মানে 100 টাকার মধ্যে লাভ হয় 25 টাকা, 1 টাকার মধ্যে লাভ কত টাকা, আবার x টাকার মধ্যে লাভ কত টাকা, তাহলে প্রথমে লাভ বের করলে তারপরে বিক্রয় মূল্য বের করতে পারবে। বা অন্য একটা প্রসেস দেখিয়েছি, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা, সেখান থেকে এক্স টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা, সেখান থেকে তোমরা বের করতে পারো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু করা যায়। তো 20 টাকার অঙ্ক বলছে, রবীন্দ্র কাকু 3000 টাকা চাল কিনলেন, তাহলে চালের ক্রয় মূল্য আমি যেমন দিয়ে আছে লিখে দিচ্ছি আগে, চালের ক্রয় মূল্য ইকুয়াল টু 3000 টাকা। তিনি 1/3 20% ক্ষতিতে, 2/5 25% লাভে বিক্রি করলেন। তার মধ্যে চাল বিক্রি করছে, কেমনভাবে চাল বিক্রি করছেন না, প্রথমে বিক্রি করছে 1/3, তারপরে বিক্রি করছে 2/5, এটা বিক্রি করেছে। তোমরা 1/3 2/5 কিন্তু পুরো চালটা বিক্রি হয়নি, কেন, এখানে বলেছে যে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রয় করলে মোটের উপর 10% লাভ হবে। তার মানে তিনি বাকি যে চালটা আছে সেই চালটা বলছে কত টাকা করে বিক্রি করবে, কত পার্সেন্ট লাভে বিক্রি করলে মোটের উপর, মানে মোট যে ক্রয় মূল্য করেছে এই মোট টাকার উপরে তিনি 10% লাভ করতে চায়। মোট টাকার উপরে এটা বুঝতে হবে, কিন্তু এই 10% লাভটা কিসের হবে, মোটের উপর, মানে মোট যে ক্রয় মূল্য ছিল সেই মোট ক্রয় মূল্যের উপরে তিনি 10% লাভ করতে চায়। তাহলে মোট ক্রয় মূল্য কত, না এখানে মোট ক্রয় মূল্য অলরেডি দিয়েছে যে 3000 টাকা, তো তার 10% লাভ মানে কত টাকা লাভ আমরা পেয়ে যাব। কিন্তু প্রথমে যে বলেছে 1/3 চাল বিক্রি করেছে ক্ষতি, 1/3 চাল বিক্রি করেছে একটা ক্ষতি হয়ে গেছে, 2/5 চাল বিক্রি করেছে একটা ক্ষতি হয়ে গেছে। এখানে তো চালের ক্রয় মূল্য তো দেয়নি, কিন্তু মোট ক্রয় মূল্য দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে 1/3 চালের ক্রয় মূল্য পেয়ে যাব, আবার 2/5 চালের ক্রয় মূল্য পেয়ে যাব। তো এখানে একটা কথা হচ্ছে যে যেহেতু চালের দাম কত কেজি চাল কিনেছে বা কত টাকা করে কিনেছে দেয়নি, তার মানে এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে তিনি যতখানি চাল কিনুক, যত কেজি চালে কিনুক না কেন, প্রত্যেকটি চালেরই ক্রয় মূল্যটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একই, মানে প্রত্যেকটারই মানে কেজি চালের দাম একই থাকবে। তিনি 10 কেজি কিনে তাহলে 5 টাকা কেজি, 10 টাকা কেজি, 8 টাকা কেজি যা হবে পুরোটাই দাম কিন্তু একই, এখানে কিন্তু ধরে নিতে হবে। আর তা না হলে কি করে হবে, তা না হলে কিন্তু আমাকে ধরতে হবে, মনে করি চালের দাম সমান x টাকা পার কেজি, তাহলে তিনি এখান থেকে কত কেজি চাল কিনছেন, সেই চাল থেকে 1/3 চাল মানে কত টাকা, 3/5 চাল মানে কত কেজি চাল, বাকি চাল সমান কত চাল, আমরা এইভাবে কিন্তু বের করতে পারি, এটা একটা প্রসেস। কিন্তু আমি চাই যে তোমরা সহজ পদ্ধতিতে সহজটা শিখো, তো কিন্তু বুঝে। বেশ, তাহলে মোট চালের ক্রয় মূল্য সমান কত টাকা, তাহলে 1/3 চালের ক্রয় মূল্য সমান কত, তাহলে 1/3 চালের ক্রয় মূল্য ইকুয়াল কত হবে, না এই টাকাটা মোট চালের, তাহলে 1/3 চাল মানে 1/3 টাকা হবে, তাহলে 3000 গুণিতক 1/3 সমান 1000 টাকা। আবার একইভাবে 2/5 চালের ক্রয় মূল্য ইকুয়াল টু 2/5 চাল মানে টাকারও 2/5 হবে, তাহলে যেহেতু দামটা একই তাহলে এটাতে গুণ করলে কত হবে না 5 6 30, 6 6 দুগুণে 1200।
তাহলে 1/3 অংশ চালের ক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা, আর 1/3 2/5 এটা 2/5 অংশ চাল এটা হচ্ছে এটা। তাহলে বাকি অংশের চালের ক্রয় মূল্য কত? অতএব বাকি চালের ক্রয় মূল্য ইকুয়াল টু মোট ক্রয় মূল্য কত ছিল? 3000 টাকা মাইনাস 1/3 2/5 ক্রয় মূল্য এটা পেয়েছি 1000 প্লাস 1200। তাহলে বাকি যে চালটা আছে সেই চালের ক্রয় মূল্য কত হচ্ছে না 800 টাকা। বাকি যে চালটা আছে সেই চালের ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। এইবারে কি বলছে না 1/3 অংশ চালের ক্রয় মূল্যের উপর তিনি বিক্রি করেছেন কিসের? না ক্ষতির। তাহলে এখানে বিক্রি করেছেন কত না ক্ষতি, বিক্রি করেছেন ক্ষতিতে। বেশ, তাহলে 1/3 অংশ চালের 1/3 অংশ চাল বিক্রি করেন 20% ক্ষতিতে। বেশ, 1/3 অংশ চাল যদি 20% ক্ষতিতে বিক্রি করে তাহলে তার বিক্রয় মূল্যটা কত আমাকে বের করতে হবে। বিক্রয় মূল্য তাহলে কত? তার মানে তার ক্রয় মূল্য কত ছিল 1000 টাকা, অতএব 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য ইকুয়াল টু, কারণ 100 টাকার মধ্যে ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য তাহলে 20 টাকা কমে যাবে, কারণ 20% ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য সমান 80 টাকা। তাহলে 1 টাকার মধ্যে কত হবে না 80/100 টাকা, আর তিনি 1000 টাকা কিনেছিলেন, তাহলে 1000 টাকার মধ্যে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 80 গুণিতক 1000 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে কাটাকুটি করলে এটা কত হবে? সমান 800 টাকা। তো এইটা কিন্তু তোমরা আরেকভাবে করতে পারো। কি, আমি সেটা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। দেখো, 100 টাকাতে ক্ষতি হয় ক টাকা? 20 টাকা। 1 টাকাতে ক্ষতি হয় 20/100 টাকা ইন্টু 1000 টাকাতে ক্ষতি হবে 0000 সমান 200 টাকা। অতএব বিক্রয় মূল্য, কারণ এটা ক্ষতি, বিক্রয় মূল্য সমান 1000 মাইনাস 200 সমান 800 টাকা। তো আমরা এটা একবারে বের করেছি এখানে, তোমরা এইভাবে কিন্তু ক্ষতি থেকে মানে বিয়োগ করে বিক্রয় মূল্যটা পেতে পারবে। বেশ, তাহলে আমরা কি পেলাম না প্রথম 1/3 অংশ চালের বিক্রয় মূল্য পেয়ে গেলাম 800 টাকা। এবার আমাকে কি বের করতে হবে না বাকি চালের বিক্রয় মূল্য, মানে 2/5 অংশের লাভ পেয়েছে কিন্তু সে। তাহলে 2/5 অংশ চালের যদি লাভ হয় তাহলে 2/5 অংশ চালের বিক্রয় মূল্য বের করবো। কি না 2/5 অংশ চাল বিক্রি করেন 25% লাভে। তাহলে 2/5 অংশ চালের ক্রয় মূল্য কত? আমরা অলরেডি পেয়ে গেছি, আমরা 2/5 অংশ চালের ক্রয় মূল্য 1200 টাকা। তাহলে 1200 টাকার মধ্যে 25% লাভ মানে কত টাকা বিক্রয় মূল্য? তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। বুঝতে হবে 25% লাভ মানে 100 টাকার মধ্যে 25 টাকা লাভ। তাহলে 100 টাকা যদি সে কিনে তাহলে বিক্রি করবে 125 টাকায়। তো সেটা লিখেছি আমরা 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত? 125/100 টাকা। আর 1200 টাকা তিনি কিনেছিলেন, তাহলে 1200 টাকার বিক্রয় মূল্য হলে 125 ইন্টু 1200 তাহলে 0000, তাহলে সমান 125 ইন্টু 12। তো 125 ইন্টু 12 দ্যাট ইজ 125/12 বিক্রয় মূল্য। আমার অ্যাকচুয়ালি বিক্রয় মূল্যটা বের করার দরকার ছিল না, আমরা শুধু সিম্পল লাভ ক্ষতিটা বের করলেই চলে যাচ্ছে। এটাই হোক, তাহলে বিক্রয় মূল্য যখন বের করেছি তাহলে এটা কত হবে না 125কে আমরা 12 দিয়ে এবারে গুণ করবো 1500 টাকা। তো দেখো আমরা এখানে কীভাবে বিক্রয় মূল্য পেলাম 1500 টাকা। তো আমরা এখানে কিন্তু এইভাবে বের করতে পারি কি না 100 টাকাতে লাভ হয়, মানে 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 25 টাকা, 1 টাকাতে 25/100 টাকা, আর 1200 টাকাতে 1200 ইন্টু 25/100 কেটে গেল, তাহলে 12 গুণিতক শুধু 25, 12 গুণিতক 25 মানে 300 টাকা। তাহলে এটা কত না লাভ। তাহলে প্রথমে দ্বিতীয়বারে 300 টাকা লাভ হয়েছে, কিন্তু প্রথমবার 200 টাকা তার ক্ষতি হয়েছিল। যাই হোক, তাহলে এটা বিক্রয় মূল্য পেয়ে গেছি। এইবারে কী চেয়েছে না তিনি মোটের ওপর কত টাকা লাভ দেন 10%। না তিনি মোটের উপর লাভ চান 10%। তার মানে এখানে আমরা লাভ বের করবো 100
টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 10 টাকা। এটাই তিনি চেয়েছেন। তাহলে 1 টাকাতে লাভ হলে 10/100 টাকা লাভ যায়। আর তিনি কত টাকা কিনেছে? মোট 3000 টাকা কিনেছে। তাহলে 3000 টাকা ক্রয় মূল্য হলে লাভ হবে 100 গুণিতক 3000 ডিভাইডেড বাই 10 গুণিতক 3000 বাই 100, 0 কেটে গেল, 0 0 সমান 300 টাকা। তাহলে এবার এখানে দেখো, এখানে কিন্তু দেখতে হবে তিনি মোট লাভ এই টাকাটা চান। মোট লাভ চান সমান 300 টাকা। মোট লাভ চান তিনি 300 টাকা। কিন্তু প্রথমবারে ভালো করে দেখতে হবে, প্রথমবারে তার ক্ষতি হয়ে গেছে 200 টাকা। প্রথমবারে তার ক্ষতি হচ্ছে 200 টাকা, দ্বিতীয়বারে লাভ হয়েছে 300 টাকা। তাহলে মোটের উপর তার কত টাকা লাভ বা ক্ষতি আছে? না, তিনি যে পরিমাণ চাল বিক্রি করেছেন তাতে তার মোটের উপর কি আছে? অলরেডি তার 200 টাকা, প্রথমবার 200 টাকা ক্ষতি, 300 টাকা লাভ। তাহলে লাভ আছে, মোটের উপর লাভ আছে সমান 300 টাকা লাভ ছিল আর 200 টাকা ক্ষতি ছিল। তাহলে তার মোটের উপর 100 টাকা লাভ আছে। তাহলে অলরেডি তার 100 টাকা লাভ আছে আর তার মোট লাভ 300 টাকা হতে হবে। তার যদি মোট লাভ 300 টাকা হয় তবে আর লাভ কতটা দরকার? তবে আর লাভ দরকার ইকুয়াল টু, তার 300 টাকা মোট লাভ দরকার, কিন্তু তার অলরেডি 100 টাকা লাভ আছে, ইকুয়াল টু 200 টাকা। তার মানে তার আর 200 টাকা লাভ হলে তাহলে মোটের উপর লাভ 10% লাভ যেটা চাই সেটা পেয়ে যাবে। তো এই যে 200 টাকা লাভ চাই, এই 200 টাকা লাভ কার উপরে পাবে? এই 200 টাকাটা লাভ করবে তার বাকি যে ক্রয় মূল্য আছে সেটার উপরে। তাহলে এখানে বুঝতে হবে যে তার মোটের উপর লাভ দরকার 300 টাকা, মোট লাভের উপরে, মানে মোট ক্রয় মূল্যের উপরে, কিন্তু অলরেডি তার 100 টাকা লাভ আছে, তার মানে তার আর লাভ দরকার 200 টাকা। তো এই 200 টাকার লাভ কার উপর দরকার? না, বাকি চালের যে ক্রয় মূল্য, কারণ সেটাকেই বিক্রি করতে বাকি আছে। তা বাকি যে বিক্রয় মূল্য সেটা তো আমরা হিসাব করে দেখেছি, লিখেছি বাকি চালের ক্রয় মূল্য ছিল কত? 800 টাকা। তাহলে বাকি চাল যদি 800 টাকা, তাহলে 800 টাকার মধ্যে তাকে 200 টাকা লাভ করতে হবে। অতএব বাকি চালের ক্রয় মূল্য 800 টাকার মধ্যে লাভ করতে হবে 200 টাকা। তাহলে 1 টাকার মধ্যে লাভ করতে হবে 200/800 টাকা। আর শতকরা লাভ চাই, শতকরা লাভ করতে হবে 200 × 100/800 টাকা, ইকুয়াল টু 0 0 0 0 2 4 25 সমান 25 টাকা। অতএব বাকি লাভ করতে হবে 25%। মানে বাকি যে চালটা থাকবে তাকে 25% লাভে বিক্রি করলে তাহলে কিন্তু তার মোটের উপরে এত টাকা লাভ হবে। বেশ, আমরা এই যে অঙ্কটা বের করলাম, একদম লাস্টের দিকে যেটা বের করলাম সেটা শুধু লাভের উপরে বের করলাম। তো এবার দেখো, যদি বিক্রয় মূল্যের উপরে বের করি তাহলে কেমন করে হবে? না, আমরা অলরেডি এক জায়গাতে পেয়েছিলাম যে বিক্রয় মূল্য, প্রথমটা বিক্রয় মূল্য পেয়ে গেছি, দ্বিতীয়টার বিক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে তৃতীয়টার বিক্রয় মূল্য কত হওয়া দরকার? না, দেখো, মোটের উপর লাভ সমান আমরা বের করছি, ওখানে মোটের উপর লাভ 300 টাকা। তাহলে মোটের উপর বিক্রয় মূল্য কত? আমরা এখানে যদি বের করি তাহলে মোটের উপর বিক্রয় মূল্য ইকুয়াল টু, তার 3000 টাকা কেনা প্লাস 300 টাকা লাভ সমান 3300 টাকা মোটের উপর বিক্রয় মূল্য হতে হবে এটা। আর প্রথমবারে বিক্রয় মূল্য কত ছিল? তাহলে প্রথমবারে অলরেডি আমরা হিসাব করে দেখেছি, প্রথমবারে বিক্রয় মূল্য হয়েছিল তার 800 টাকা, কেন ক্ষতি ছিল। আর দ্বিতীয়বারে বিক্রয় মূল্য কত ছিল? 300 টাকা লাভ ছিল, তাহলে 1500 টাকা। এই দুটো বিক্রয় মূল্য হয়ে গেছে। অতএব বাকি চালের বিক্রয় মূল্য, বাকি চাল যত সেটা বিক্রয় মূল্য কত হবে? অলরেডি 3300 টাকা তার বিক্রি, মোট তাকে 3300 টাকা বিক্রি করতে হবে, এটা বিক্রি করতে হবে, কিন্তু অলরেডি 800 টাকা 1500 টাকা বিক্রি হয়ে গেছে। না, 800 + 1500 টাকা
সমান, তাহলে এটা কত হয় না, দেখো 1500, 800, 2300, 10,000 টাকা। তার মানে তাকে বাকি চাল 1000 টাকা কিন্তু বিক্রি করতে হবে। যদি 1000 টাকা বিক্রি করতে হয়, তার কেনা পড়ছে কত না 800 টাকা, বাকি চাল কিনতে 800 টাকা, তাহলে বাকি চালের লাভ কত করতে হবে না, বাকি চালে লাভ দরকার, তাহলে 1000 টাকা বিক্রি করতে হবে মাইনাস 800 টাকা ক্রয় মূল্য সমান 200 টাকা। দেখো এইভাবে ক্যালকুলেশন করলে কিন্তু আমার আলটিমেটলি এই মানে সমীকরণটা আবার চলে এসেছে যে ওই কি নামটা। একইভাবে লিখবো আমি যে 800 টাকার মধ্যে লাভ দরকার 200 টাকা, 1 টাকার মধ্যে লাভ কত দরকার, আর 100 টাকার মধ্যে লাভ কত দরকার। তো সেখান থেকে আমরা পেয়ে যাব যে তার যে কত পার্সেন্ট লাভ বাকি চালটা থাকবে, মানে বাকি চাল মাত্র যে 800 টাকা পড়ে আছে, 800 টাকা যে ক্রয় মূল্য চাল 800 টাকা কেনা চাল পড়েছে, সেটাকে তাকে 25% লাভে বিক্রি করতে হবে। ওকে, তাহলে এবারে চলে যাবো আমরা নেক্সট অঙ্ক, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কোশ্চেন নাম্বার 21। তো 21-এর ক্ষেত্রে তোমরা দেখো, তাহলে 21 নম্বর বলছে যে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি এবং অপর এক ধরনের চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। তিনি দুই ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা করে বিক্রি করলে 25% লাভ হবে। তার মানে এখানে কি বলছে না, বুঝতে হবে দুই ধরনের চা আছে তার কাছে। দুই ধরনের চা মানে এই একটা আমি এই ধরনের এক ধরনের চা, আর একটা আছে আরেক ধরনের চা, এটা দু ধরনের চা। এই দু ধরনের চা, প্রথম চা কি বলছে না 80 টাকা পার কেজি বিক্রি করলে তার কি হয় না 20% ক্ষতি হয়। তারপরটা চা 200 টাকা পার কেজি বিক্রি করলে তার 25% লাভ হয়। তো এবারে বলছে দুটো চাকে একসঙ্গে মেলাবে। বেশ, এইখানে যদি দুটো চাকে একসঙ্গে মেশানোর পরে এখানে মিশিয়েছে দুটো চাকি, মানে 1 + 2 করে দিচ্ছি। 2 করতে এখানে সে বলছে 150 টাকা করে বিক্রি করছে, পার কেজি বিক্রি করলে তার লাভ হচ্ছে 25% লাভ। তাহলে 150 করে এখানে বিক্রি করবে, 25% তার লাভ হবে। তাহলে সে কি অনুপাতে মেশাবে, মানে কি অনুপাতে মিশিয়ে তার এত % লাভ হবে। কিন্তু এখানে কি বলছে না 80 টাকা প্রতি কিগ্রা বিক্রি করলে 20% ক্ষতি। তাহলে 80 টাকা বিক্রি করলে তার 20% ক্ষতি, তাহলে তার 80 টাকা যদি বিক্রি করে তাহলে তার ক্রয় মূল্যটা কত ছিল না, বুঝলে না। তার মানে দুটো চাইলে আমার এখানে আলাদা আলাদা করে ক্রয় মূল্য বের করতে হবে, তারপরে একসঙ্গে যোগ করতে হবে, যোগ করে সেখান থেকে আমরা সেই দুটো ক্রয় মূল্য ধরে বিক্রয় মূল্য বের করবো, তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। বেশ, তাহলে আমি যদি জানি না মোট ক্রয় মূল্য 80 টাকা কেজি বিক্রি করছে 20% ক্ষতি, তার মানে তাহলে 1 কেজি চায়ের ক্রয় মূল্যটা কত। তাহলে প্রথম প্রকার চায়ের মনে করি প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য X টাকা। দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য Y টাকা। আচ্ছা, এখানে ক্রয় মূল্য না, এখানে ক্রয় মূল্য ধরে লাভ হবে না, তাহলে মোট কত কেজি চা সেটা ধরতে হবে। মনে করি প্রথম প্রকার চা সমান x কেজি, মনে করি প্রথম প্রকার চা x কেজি। কেন আমার টাকা নিয়ে কোনো কাজ নেই, আমার চা মেশাতে হবে কত পার্সেন্টেজ চা মেশাতে হবে, মানে আমাকে অনুপাতটা ওজনে চেয়েছে, তাহলে টাকায় চায়নি। ওকে, তাহলে প্রথম প্রকার চা যদি x কেজি হয়, তাহলে প্রথম প্রকার চা বিক্রি করেন, প্রথম প্রকার চা বিক্রি করে 80 টাকা প্রতি কেজি। তাহলে মোট বিক্রয় মূল্য কত, অর্থাৎ মোট বিক্রয় মূল্য ইজুকাল টু, তাহলে 1 কেজি দাম 80 টাকা, x কেজি, তাহলে 80x টাকা। মোট বিক্রয় মূল্য হচ্ছে 80x টাকা। ঠিক আছে, 20% ক্ষতি, তার ক্ষতি হয় 20%, তাহলে 20% ক্ষতি মানে 100 টাকার মধ্যে ক্ষতি হয় 20 টাকা। তাহলে কিন্তু তার ক্রয় মূল্যটা কত, এখানে তো ক্রয় মূল্য দেওয়া নেই। তাহলে আমি কি মনে করব, যদি 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য, কারণ আমি এখানে আরও অন্য কিছু ধরছি না, একটা নাহলে এটাকে আবার আলাদা করে ধরে
তারপরে শর্তানুসারে করতে হবে, দরকার নেই এখানে। না 100 টাকা ক্রয় মূল্য হলে ক্ষতি হয় 20 টাকা, অতএব বিক্রয় মূল্য হবে ইজুকাল টু 100 মাইনাস 20 ইজুকাল টু 80 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 80 টাকা। বেশ, এখানে বিক্রয় মূল্য 80x, তাহলে বিক্রয় মূল্য যদি 80x হয় তাহলে ক্রয় মূল্যটা কত বের করব। অতএব 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য ইজুকাল টু 100 টাকা। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? না 100/80 টাকা। আর তিনি 80x টাকা বিক্রি করছেন, 80x টাকা হলে 100 ইন্টু 80x/80 টাকা, 80 কেটে গেল, তাহলে 100x টাকা। তাহলে এখান থেকে কী পেলাম? না প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য সমান এত টাকা। তাহলে লিখব অতএব প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য ইকুয়াল টু 100x টাকা। বেশ, আমরা প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্যটা পেলাম। তো একইভাবে আমাদেরকে বের করতে হবে দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য কত। না দ্বিতীয় চা, তাহলে দ্বিতীয় চা কী বলছে? না 25% লাভে বিক্রি করেন। কিন্তু আমরা দ্বিতীয় প্রকার চা কত ধরছিলাম? বাই কেজি। বিক্রি করছে কত? 200 টাকা করে। বিক্রি করেন কত? 200 টাকা প্রতি কিগ্রা। অতএব বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য ইকুয়াল টু 200y টাকা। কেন? না তার ওয়াই কেজি চাল, তাহলে 200 টাকা করে প্রতি কেজি, তাহলে ওয়াই কেজি চালের দাম কত? তার মানে 200 টাকা 1 কেজি চালের দাম 200 টাকা, ওয়াই কেজি চালের দাম 200 টাকা। 25% লাভ, 25% লাভে বিক্রি করলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে ইকুয়াল টু 100 প্লাস 25 সমান 125 টাকা। তার মানে কী দেখতে পাচ্ছি এখানে? 125 টাকা বিক্রয় মূল্য হলে তখন তার ক্রয় মূল্য থাকে 100 টাকা। তাহলে 125 টাকা বিক্রয় মূল্য হলে 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত হবে? 100/125 টাকা। আর কত টাকা বিক্রি করছে? ক্রয় মূল্য করছে 200y টাকা বিক্রয় মূল্য। তাহলে 200y টাকা বিক্রয় মূল্য হলে 100 গুণিতক 200y/125 টাকা। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি আমরা যে সমান 100 গুণিতক 200y/125। যদি 5 দিয়ে আমরা কাটি তাহলে এটা কি হবে? 5 25 সঙ্গে 125, 5 20 100, 5 5 25, 5 4 20, 5 5 40 সঙ্গে 200, তাহলে 4 4 16, 160y টাকা। তাহলে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য পেয়েছি 100x টাকা, দ্বিতীয় প্রকার চালের বিক্রয় মূল্য পেয়েছি 160y টাকা। বেশ, এবারে যদি দুটো চালকে একসঙ্গে মেশাবে, নেক্সট তা কী বলছেন? দুটো চাকে একসঙ্গে মেশাবে, তাহলে দুই ধরনের চা একসঙ্গে মেশালে, দুই ধরনের চা একসঙ্গে মেশালে মোট ক্রয় মূল্য হবে তাহলে 100x প্লাস 160y। তাহলে মোট ক্রয় মূল্য হবে এই টাকাটা, 100x প্লাস 160y টাকা। কিন্তু তার বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? না বলছে যে 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ। তাহলে আমাকে কী বের করতে হবে? না 150 টাকা পার কেজি, তাই নয়? তাহলে মোট চা কত? এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এখানে লাভ হবে 25%। তার মানে তাহলে এইখানে বিক্রয় মূল্য কত হচ্ছে?
দেখো 100 টাকা ক্রয় মূল্য, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 125 টাকা। তাহলে এই টাকাটা তার মোট ক্রয় মূল্য। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 125/100 টাকা। আর 100x প্লাস 160y টাকা যদি হয়, তাহলে একটা 125 গুণিতক 100x প্লাস 160y ডিভাইডেড বাই 100। তাহলে 100x প্লাস 160y টাকা যদি ক্রয় মূল্য হলে তার বিক্রয় মূল্য কত হবে? না 125/100 ইন্টু এই টাকাটা। বেশ, এটা একটা হয়ে গেল। 2 নম্বর কী বলছে, যে প্রতি কেজি যদি 150 টাকা করে বিক্রি করে, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? না প্রতি কেজি 150 টাকা। মোট চা কত? অতএব মোট চায়ের পরিমাণ ইজ ইকুয়াল টু x কেজি প্লাস y কেজি চা। কেন? প্রথম প্রকার চা ছিল x কেজি, দ্বিতীয় প্রকার চা ছিল y কেজি। তাহলে মিশ্র চা বিক্রি করছে কত? মিশ্রিত চায়ের বিক্রয় মূল্য কত বলছে? না সমান 150 টাকা কেজি প্রতি কিগ্রা। অতএব মোট বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, তাহলে 150 টাকা 1 কেজিতে বিক্রি করে, মোট চাই এইটা, তাহলে x প্লাস ওয়াই ইন্টু 150 টাকা। দেখো এইখান থেকে আমরা পেলাম যে মোট বিক্রয় মূল্য সমান 150x প্লাস 150y টাকা। আর অলরেডি আমরা পেয়েছি মোট বিক্রয় মূল্য সমান, যদি 25% লাভে বিক্রি করে, সেখানে থেকে আমরা পেয়েছি 125/100 ইন্টু 100x প্লাস 160y। তার মানে কি হবে? দুটো চা সমান হবে, দুটো বিক্রয় মূল্য। অতএব শর্তানুসারে পাই 125/100 ইন্টু 160x প্লাস 100x প্লাস 160y ইজ ইকুয়াল টু 150x প্লাস 150y। কেন? দুটোই বিক্রয় মূল্য, দুটোই সমান হবে। এইবার যদি আমরা কাটাকাটি করি, এটা কত? 5 25 125, 5 20 100, 5 5 25, 5 4 20, তাহলে কত? 500x প্লাস 500 লং 80, 800y ইজ ইকুয়াল টু 4 দিয়ে 4 150, 600x প্লাস 600y। বা তাহলে 500 দিকে ওদিকে চলে গেলে ওয়াইটা দিকে চলে আসবে। তাহলে কি হবে? না 500 থেকে 100, তাহলে যদি আমি এদিকে লিখেছি মাইনাস 100x ইজ ইকুয়াল টু ওইটাতে চলে মাইনাস 200y। বা আমার এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 200 বাই মাইনাস 100, 0 0 কেটে গেল, 100 কেটে গেল 2। বা এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2/1। অতএব এক্স ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 2:1। তাহলে যে মিশ্রিত চা হবে সেটা কি অনুপাতে মেশাতে হবে? এক্স হচ্ছে প্রথম প্রকার চা ছিল, ওয়াই দ্বিতীয় প্রকার চা ছিল, তাহলে পেয়েছি আমরা 2:1। তাহলে দুটো চা যে দু ধরনের আলাদা চা আছে, সেই দুই ধরনের চাকে আমরা তাহলে 2:1 অনুপাতে মেশাতে হবে। যদি 2:1 অনুপাতে মেশাই, তাহলে কিন্তু 150 টাকা মিশ্রিত চাকে 150 টাকা কেজি পার কেজি যদি বিক্রি করে, তাহলে 25%, মোটের উপরে 25% তার লাভ হবে। তাহলে এইভাবে কিন্তু অঙ্ক করতে হবে। নেক্সট অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, 22 বা 23, জাস্ট একটু বেসিক আমরা করব। তো এইখানে কি আছে না, এরপরে যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে 10.2 আমরা করব নেক্সট ভিডিওতে। কিন্তু ওখানে কি আছে না, যে আমরা যে কোনো জিনিসপত্র বিক্রি করি বা ক্রয় করি, সেখানে যে মানে কিনতে যাই, আমরা যে দামটা পাই সেখানে যেটা লেখা থাকে সেটা তার ধার্য মূল্য। আর তার মানে তার একটা উৎপাদন খরচ আছে, মানে তৈরি করতে খরচ আছে। তার মাঝখানে এবারে প্রথম যে একটা কারখানা থেকে তৈরি হয়, সেই কারখানা থেকে তৈরি হওয়ার পরে তারপরে কোথায় যায়? একটা হোলসেলারের কাছে যায়, যে পাইকারি বিক্রেতা। পাইকারি পরে খুচরো বিক্রেতার কাছে যায়, যারা খুচরো বিক্রি করে যে দোকানদার, সেখান থেকে আমরা পাই, আমরা কিনি। তো এই যে প্রত্যেকেই কিছু না কিছু পার্সেন্ট করে লাভ রাখে। তো এইটা বের করবো যে মানে তার এর পরের অঙ্কগুলো আমরা এইভাবে করব, যে কত মানে কে কত পার্সেন্ট লাভ রাখছে বা কে কত পার্সেন্টে বিক্রি করছে। তাহলে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।
যদি অঙ্কগুলো ভালো লাগে, যদি বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশ থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, আর তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার বা লাইক করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।